আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে টু ডাইমেনশনাল জিওমেট্রির যে কয়টা চ্যাপ্টার ছিল, চেঞ্জ অফ অ্যাক্সিস, পেয়ার অফ স্ট্রেইট লাইনস, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সেগুলো শেষ করেছি। তো আজকে থেকে আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি বা সলিড জিওমেট্রি স্টার্ট করব। তো প্রথমে আমি সলিড জিওমেট্রির বেসিক কিছু কনসেপ্ট দেখাই, তারপরে আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এ চলে যাব আর কি। তো আজকে যেহেতু 1 ঘন্টার ক্লাস, হয়তোবা আমি শুধুমাত্র থিওরি গুলোই ডিসকাস করতে পারবো। তো সেই হিসেবে নেক্সট ক্লাস থেকে আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এ যাব ইনশাআল্লাহ। তো তাহলে টু ডাইমেনশনাল জিওমেট্রি এবং থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি দুটোর মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? টু ডাইমেনশনাল জিওমেট্রি হচ্ছে বা প্লেন জিওমেট্রি বলা হয়, সেটা একটা প্লেনের উপর, সবকিছু একটা প্লেনে। যেমন আমার এই বোর্ডটা, হোয়াইট বোর্ড, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা টু ডাইমেনশনাল একটা স্ক্রিন। তাহলে এখানে আমি যা আঁকবো, এদের জিওমেট্রিটাই হচ্ছে টু ডাইমেনশনাল জিওমেট্রি। তো এখানে আমি কি আঁকতে পারি? সর্বোচ্চ টু ডাইমেনশন পর্যন্ত আমি ক্লিয়ারলি আঁকতে পারি। এখানে তুমি একটা জিনিস মনে রাখবা, যত ডাইমেনশনাল স্ক্রিন বা প্লেন, সেখানে ম্যাক্সিমাম তত ডাইমেনশনাল ফিগার ড্র করা যায়, তার চেয়ে বেশি ড্র করা যায় না। যেমন ধরো এটা একটা টু ডাইমেনশনাল স্ক্রিন বা প্লেন, এখানে আমি জিরো ডাইমেনশনাল ফিগার আঁকতে পারবো। আমি যদি বলি এটা একটা পয়েন্ট যেটা জিরো ডাইমেনশনাল, তো তোমার বুঝতে অসুবিধা হবে না যে এটা একটা পয়েন্ট, সবাই বুঝতে পারবে এটা একটা পয়েন্ট। সিমিলারলি আমি যদি বলি এটা একটা লাইন, এটাও বুঝতে কারো সমস্যা হবে না, কারণ এটা ওয়ান ডাইমেনশনাল একটা ফিগার। এরপরে যদি আমি বলি এটা ইটস এ সার্কেল, এটাও বুঝতে সমস্যা হবে না, কারণ এটা একটা টু ডাইমেনশনাল ফিগার, যেটা আমি টু ডাইমেনশনাল স্ক্রিনেই ড্র করলাম। কিন্তু যদি আমি তোমাকে বলি এটা একটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে প্রত্যেকটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তখন কিন্তু তোমার একটু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তুমি বিশ্বাস করবা না যে এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কারণ দেখাই যাচ্ছে স্বাভাবিকভাবে। একটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকলেও বাকি দুইটা 90 ডিগ্রি চেয়ে বেশি হয়ে গেল, রাইট? এটা এটা আঁকা সম্ভব না, কারণ এই এই যে ফিগারটা আমি এখন ড্র করলাম, এটা অ্যাকচুয়ালি একটা থ্রি ডাইমেনশনাল ফিগার, বাট আমি ড্র করলাম কোথায়? টু ডাইমেনশনাল প্লেনে। তা আমি আগেই বলেছিলাম, যত ডাইমেনশনাল বোর্ড বা যত ডাইমেনশনাল প্লেন, সেখানে ম্যাক্সিমাম তত ডাইমেনশন পর্যন্ত যদি আমি আঁকি, তুমি সেটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তার চেয়ে বেশি ডাইমেনশনে গেলে আর বোঝা সম্ভব না। তাহলে আমরা তো পড়বো থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, বাট আমার ইউজ করতে হবে টু ডাইমেনশনাল স্ক্রিন বা বোর্ড। তাহলে আমার সমস্যাটা কিভাবে সমাধান করবো আমরা? তাহলে তোমার এখন যে কাজটা করতে হবে, ইউ হ্যাভ টু ইমাজিন থিংস। তোমাকে এই যে সিচুয়েশনটা, এটা কল্পনা করতে হবে। তুমি বাস্তব হিসাব বা মানে বাস্তবতার সাথে যদি তুমি মিলাও, এটা যদি তুমি রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করো, একটা একটার সাথে তো 90 ডিগ্রি হয় না, ওইটা হবে না। তুমি এটা চিন্তা করবে এভাবে, এটা ঘরের একটা কর্নার চুজ করো তুমি, তুমি যে রুমের মধ্যে আছো সেই রুমের একটা কর্নার। হ্যাঁ, তো এইটা তুমি যে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছো বা বসে আছো, এইটা হচ্ছে সেই ফ্লোর, যেটা এক্স ওয়াই প্লেন। এই ফ্লোরটার নাম দিলাম আমরা এক্স ওয়াই প্লেন। এই পাশে যে ওয়ালটা, এটার নাম দিলাম আমরা এক্স জেড ওয়াল। আর এই পাশে যেটা, সেটা হচ্ছে আমার ওয়াই জেড ওয়াল। তাহলে নিচেরটা ফ্লোর, এই দুইটা ওয়াল। এইভাবে যদি আমি চিন্তা করি, এবার তুমি যদি তোমার ওই কর্নারের দিকে তাকাও, তুমি পাবা এখানে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস তুমি পাবা। এবং তুমি যদি তাকাও বা তুমি যদি মেজার করো, অ্যাকচুয়ালি দেখবা যে আসলেই 90 ডিগ্রি করেই আছে তারা। তাহলে আমরা ফিগার আঁকবো টু ডাইমেনশনাল স্ক্রিনে, বাট আমরা ইমাজিন করব ওই যে আমার চারপাশের থ্রি ডাইমেনশনাল যে সিনারিও, সেটা। ওকে, তাহলে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি আমরা যতদিন পড়বো, আমরা এই জিনিসটাই এজিউম করার চেষ্টা করবো আর কি। এনিওয়ে, তাহলে আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি স্টার্ট করব। তার পূর্বে একটু টু ডাইমেনশনাল জিওমেট্রি থেকে আমরা আরো একটা জিনিস একটু দেখে আসি, সেটা হচ্ছে যেটাকে বলা হয় স্লোপ। আমরা টু ডাইমেনশনে সেটা স্লোপ বলি, রাইট? এটা হচ্ছে আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস। ধরো কোনো একটা সরলরেখা আমি ড্র করলাম, তাহলে এই সরলরেখার স্লোপ বলতে আমরা কি বুঝি? বা ঢাল। এক্স অ্যাক্সিসের উপর কত অ্যাঙ্গেল তৈরি করছে? তো একটা ব্যাপার একটু বলে রাখি আমি, এটা কিন্তু এক্স অক্ষের সাথে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? একটা হচ্ছে এক্স অক্ষের ডান দিকের সাথে, আর একটা হচ্ছে বাম দিকের সাথে।
তো এটা যদি আমি ডান দিকেরটা যদি আমি থিটা বলি, এই পাশেরটা হয়ে যাবে তখন পাই মাইনাস থিটা, যেহেতু টোটাল হচ্ছে পাই 180 ডিগ্রি। তাহলে আমি ঢাল বের করার সময় আমি কোনটা নিব আসলে, আমি কি ডান দিকের অ্যাঙ্গেলটা নিব? রাইট, এইটাই তোমার একটু বুঝতে হবে, আমরা ডান পাশেরটা নিব। অনেকের একটা মিসকনসেপশন কি জানো, সেটা হচ্ছে তারা মনে করে যে আমি তো আমার স্ট্রেট লাইন তো বাম পাশে চলে গেল, তার আমি ঢাল কিভাবে হিসাব করব? হ্যাঁ, আমার তো এই অ্যাঙ্গেলটা তো বাম পাশে হয়ে গেল না, এই কনসেপ্ট কিন্তু এটা না। ঢালের কনসেপ্ট হচ্ছে সরলরেখাটা বাম পাশে হোক বা ডান পাশে হোক, হোয়াট এভার, তুমি অ্যাঙ্গেলটা মেজার করার সময় ডান পাশটাই নিবা। মানে ধনাত্মক দিক বলতে এটা এই জায়গাতেই ইন্টারসেক্ট করছে এক্স অক্ষকে, তাহলে এখান থেকে তুমি আবার এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক বের করতে পারবা। এই পাশেরটাই হচ্ছে ধনাত্মক দিক, এই পাশেরটা হচ্ছে ঋণাত্মক দিক। সরল রেখাটা যেখানেই থাক, এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই পাশেরটা হচ্ছে ধনাত্মক দিক, এই পাশেরটা হচ্ছে ঋণাত্মক দিক, তখন আমি অ্যাঙ্গেল নিব এইটা, থিটা। তাহলে আমার সরল রেখা যেখানেই হোক, এটা ধনাত্মক দিকে হতে পারে সরলরেখা, তো এইদিকেও সরলরেখা থাকতে পারে, কোনো সমস্যা আছে? নাই। এদিকেও সরলরেখা থাকতে পারে, কোনো সমস্যা নাই। এইদিকেও সরলরেখা থাকতে পারে, এদিকেও মানে ঢাল বের করার সময় আমরা অলওয়েজ ডান পাশের সাথে কত অ্যাঙ্গেল সেটাই নিব, ওয়েদার দিস ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল অর অবটিউস অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ হোক স্থূলকোণ হোক, ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা ঢাল বের করার সময় সবসময় এই অ্যাঙ্গেলটাই নিব, ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকেই বলবো আমরা ঢাল। তার মানে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমার ঢাল হচ্ছে ট্যান থিটা, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে 2 ডাইমেনশনের সরলরেখার একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ঢাল। এরপরে একটা জিনিস আমি এখানে বলে রাখি, এখানে দেখো আমি যেই ফিগার, আমি যেই সরলরেখাগুলো আঁকলাম, আমরা দেখলাম যে দুইটা সরলরেখা এখানে, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি চেয়ে ছোট। তো আমার এম এর মান, ট্যান থিটা এর মান আমি কি পাবো? কেউ কি ধারণা করে বলতে পারবা কত ডিগ্রির, মানে কত এর মধ্যে থাকবে? স্যার কথাটা ভেঙে আসছিল স্যার, একটু কষ্ট করে একবার বলবেন স্যার আমার এখানে। মানে যদি তোমার সূক্ষ্মকোণ উৎপন্ন করে, 1 নাম্বার এবং 2 নাম্বার সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তাহলে ট্যান সূক্ষ্মকোণের মান কত হয়? পজিটিভ হয়, এটা মনে রাখলে পজিটিভ, পজিটিভ পাবো আমরা। আর বরাবর 90 ডিগ্রি হলে তো অসংজ্ঞায়িত, কোনো মান নাই। আর যদি স্থূলকোণ হয়, যেমন 3 নাম্বার এবং 4 নাম্বার, ক্যালকুলেটর দিয়ে তুমি চেক করে দেখতে পারো, একই সামনে থাকলে নেগেটিভ হবে। তার মানে ঢাল নেগেটিভ মানে স্থূলকোণ, ঢাল পজিটিভ মানে সূক্ষ্মকোণ। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এই জিনিসটা, ইভেন তুমি যদি এই যে 90 ডিগ্রি মানে তো সমকোণ, 91 হলে সেটা কি হয়ে যাবে? স্থূলকোণ হয়ে যাবে। তুমি tan 91 ডিগ্রি ক্যালকুলেট করে দেখতে পারো, দেখবা যে কি আসবে, নেগেটিভ মান আসবে। 91 কেন, তুমি 90.001 দাও, মানে 90 ডিগ্রির চেয়ে সামান্য যদি তুমি বাড়াও, সাথে সাথে ঢাল হয়ে যাবে নেগেটিভ। আর 90 এর চেয়ে সামান্য কমাও, তুমি 89.99 দাও, দেখবা যে সাথে সাথে ঢাল হয়ে যাবে পজিটিভ। বুঝতে পারছো? তাহলে 3 ডাইমেনশনে ঢালের মতো একটা জিনিস আছে যাকে বলা হয় ডিরেকশন কোসাইন্স। এটা 3 ডাইমেনশনে ঢালের অনুরূপ একটা কনসেপ্ট। এখানে যেমন ঢাল বলতাম আমরা, আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা পাই, তাহলে কিন্তু আমি এই যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি আমি থিটা জানি, সেটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাবো। এই যে এটাই হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, কারণ আমি এই যে রেখাটা এখন ড্র করলাম সেটা ওয়াই অক্ষের সমান্তরাল করে আঁকলাম। তাহলে একটা জানলে আরেকটা অটোমেটিক্যালি জানা যায়, 90 ডিগ্রি মাইনাস থিটা, নতুন করে আর জানার দরকার হয় না। মানে একটা পেলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ জানলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বাই ডিফল্ট আমরা পেয়ে যাই। এখানে একটা জিনিস এটা মনে রাখবা। এখন দেখো 3 ডাইমেনশন আমি বলছি অনুরূপ জিনিস হচ্ছে ডিরেকশন কোসাইন, ঢালের মতোই কাজ করে এটা, ডিরেকশন কোসাইন্স। নামের মধ্যে কিন্তু কোসাইন আছে, মানে কস, এখানে ট্যান হবে না, ঢালে যেমন ট্যান ছিল এখানে হবে কস। তো আমি একটু দেখাই ডিরেকশন কোসাইনটা কি। তাহলে মনে করো এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। রিমেম্বার এই অ্যাক্সিস গুলো কিন্তু যে কোনো অর্ডারে তুমি চাইলে লিখতে পারবা না,
অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে হবে। হ্যাঁ, তুমি এইটাকে তুমি এক্স বলতে পারো, কোনো সমস্যা নাই, বাট ওয়াই বলতে হবে এটাকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এইটা এইভাবেই লিখতে হবে। তুমি যদি এই দিক থেকে স্টার্ট করো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে তোমার ভুল হবে। এটাই হচ্ছে কনভেনশন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। তুমি এটাকেও এক্স বলতে পারো, কোনো সমস্যা নেই, তখন ওয়াই বলতে হবে এটাকে, জেড বলতে হবে এটাকে, মানে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা হিসাব করবো আর কি। এনিওয়ে, তাহলে কোনো একটা সরলরেখার ডিরেকশন কোসাইন মানে কি একটু দেখো। মনে করো এটা হচ্ছে একটা সরলরেখা ওপি। তাহলে এই যে সরলরেখাটা ওপি, সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং জেড অক্ষের ধনাত্মক দিক। আমি কিন্তু যে অ্যাক্সিস গুলো আঁকলাম, আমি কিন্তু ধনাত্মক দিকগুলোই আঁকছি, আমি কিন্তু নেগেটিভ সাইডটা আঁকি নাই অ্যাক্সিসের। যেমন এটা হচ্ছে ও ওয়াই, এই নেগেটিভ মানে এই পাশে হচ্ছে ও ওয়াই প্রাইম, নেগেটিভ সাইড কিন্তু এদিকে আছে, আমি আঁকি নাই। এটা ও এক্স পজিটিভ সাইড, এইদিকে হচ্ছে নেগেটিভ সাইড এক্স প্রাইম, ওটাও আমি আঁকি নাই। নিচের দিকে হচ্ছে ও ও জেড প্রাইম, এটা আমি আঁকি নাই। তাহলে আমি যা আঁকলাম সেগুলো কিন্তু বেসিক্যালি পজিটিভ ডিরেকশন। তাহলে এই যে ওপি সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো যথাক্রমে আলফা, বিটা, গামা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করো আলফা কোণ ওপি, ওপি সরলরেখা। ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে মনে করো বিটা কোণ, এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করো ধরো গামা কোণ। তাহলে তবে কজ আলফা, কস বিটা এবং কস গামা, এই তিনটা সংখ্যাকেই বলা হবে কোনো একটা সরলরেখার ডিরেকশন কোসাইন। শুধু একটা হলে হবে না, তিনটাই লাগবে আমার। একটা সরলরেখার ডিরেকশন কোসাইন এই তিনটা সংখ্যা। বুঝতে পারছো সবাই? স্যার এমনি কনসেপ্টটা বুঝছি, কিন্তু স্যার মানে এটার ভিতরে রিলেশনটা কি, মানে কজ আলফা, কজ বিটা, কজ গামা, মানে? এদের মধ্যে রিলেশন নাকি? জি স্যার। এদের মধ্যে রিলেশন আছে একটা, সেটা আমি দেখাবো। এদের মধ্যে একটা রিলেশন আছে। আর স্যার এটাও কি আমরা ওই কনসেপ্ট থেকেই ধরবো যে পজিটিভ দিক থেকে, মানে এক্স এর জন্য আলফাটা পজিটিভ হবে, ওয়াই এর জন্য বিটাটাও পজিটিভ হবে, জেড এর জন্য হ্যাঁ, গামাটা যেমন পজিটিভ হবে? তুমি দেখো না তো, এখানে কিন্তু দুইটা অপশন ছিল আমার হাতে, তাই না? এই যে এটা এক্স, যেমন আমি ওয়াই একটা দেখাই, তাহলে ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে উৎপন্ন করে বিটা কোণ, তাই না? আর নেগেটিভ দিকের সাথে, এই যে তুমি যদি এইদিকে যদি ঘুরাও, এটা নেগেটিভ দিকের সাথে হচ্ছে না, অ্যাঙ্গেলটা এই পাশের অ্যাঙ্গেলটা, জি স্যার, আমরা পিছনের দিক ওইটা থেকে। নিব না, আমরা পজিটিভ দিকের সাথেই নিব। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা পজিটিভ দিকের সাথেই নিব সবসময়, পজিটিভ অ্যাক্সিসের সাথেই ডিরেকশনটা নিব, অ্যাঙ্গেলটা নিব। তাহলে এই তিনটা সংখ্যাকেই বলা হয় তখন ডিরেকশন কোসাইন্স। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, আমি সেটা একটু পরে দেখাবো। তো তাহলে ডিরেকশন কোসাইন কার হয়? একটা সরল রেখা, মনে রাখবা। ডিরেকশন কোসাইন্স অফ এ স্ট্রেট লাইন। স্লোপ যেমন কার হয়? ঢাল কার? একটা সরল রেখারই কিন্তু ঢাল, বক্ররেখার কোনো ঢাল নাই। ঢাল মানেই সরল রেখার ঢাল। সিমিলারলি ডিরেকশন কোসাইন্সও কার? ডিরেকশন কোসাইন হবে স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন্স। তাহলে এখন এক্স অক্ষও একটা স্ট্রেট লাইন না? জি স্যার। ওয়াই অক্ষ, স্ট্রেট লাইন। ওটাও একটা স্ট্রেট লাইন। ওপি যেমন একটা সরল রেখা, ও এক্স, ও ওয়াই, ও জেড, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরাও তো সরল রেখা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে আমাকে বলো তো এক্স অক্ষের ডিরেকশন কোসাইন গুলো কি হবে? কজ 0। ওকে, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কস 0। তারপর ওয়াই অক্ষ কজ 0। না না, এক্স অক্ষ তোমার ঢাল মানে কি? যেই সরল রেখার ঢাল বের করবা, সেই সরল রেখা তিনটা অক্ষের সাথে যথাক্রমে কত কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ও স্যার সবগুলো কি 90 ডিগ্রি স্যার? স্যার কজ হ্যাঁ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর আর ওদিকে হচ্ছে স্যার সেম, ওটাও তো 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি। দেখো যারা বুঝো নাই খেয়াল করো, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষ জেড অক্ষের সাথেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই তিনটা সংখ্যা হচ্ছে ডিরেকশন কোসাইন্স অফ এক্স অ্যাক্সিস। এই তিনটা সংখ্যা বা 1 0 0। বুঝতে পারছো সবাই? জি স্যার। দেখি কিভাবে ওয়াই অক্ষের ডিরেকশন কোসাইন বলো তো কি হবে? ডিরেকশন কোসাইন্স অফ
y axis cos 90 cos 0 cos 90 cos 90 cos 0 cos 90, that is 0 1 0. ডিরেকশন কোসাইন্স অফ z axis কত হবে? 0 0 1 0 0 1. সবাই কি বুঝতে পারছো এই যে ডিরেকশন কোসাইন গুলো আমরা বের করলাম এই জিনিসটা? জি স্যার ওকে, জাস্ট আমার কি করতে হবে, আমার ওই সরল রেখাটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, y অক্ষের সাথে কত, z অক্ষের সাথে কত, সেগুলো যদি আমি মাপতে পারি তার সাথে আমি cos বসাই দিব। যেহেতু নামের মধ্যেই আছে ডিরেকশন কোসাইন্স, আমি cos বসাবো, cos বসালেই কিন্তু আমরা পেয়ে যাবো আর কি। একটা ইন্টারেস্টিং প্রপার্টি আমরা এখন দেখবো, ডিরেকশন কোসাইন গুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, cos আলফা cos বিটা cos গামা। আচ্ছা, ঢালকে যেমন আমরা m বলতাম, tan থিটাকে যেমন আমরা m বলতাম, এই cos আলফা cos বিটা cos গামাকেও এরকম সংক্ষেপে ডিনোট করা হয় lmn দিয়ে। এটাকে l, এটা m, এটা n, এগুলো একটু মনে রাখবা lmn। তাহলে এই যে 1 0 0 এগুলো হচ্ছে lmn এর মান, 0 1 0 lmn। একটা জিনিস খেয়াল করো তো, এদের বর্গের যোগফল কত হয় দেখো তো, 1 0 0 বর্গের যোগফল কত? 1 1 1। এটা বর্গের যোগফল 1, এগুলো 1 তার মানে এটা আসলে শুধু x অক্ষ y অক্ষ z অক্ষের ক্ষেত্রে সত্য না, এটা সবার ক্ষেত্রে সত্য। ডিরেকশন কোসাইন গুলোর বর্গের যোগফল সর্বদা 1 হবে, এটাই আমরা এখন প্রমাণ করব। ডিরেকশন কোসাইন গুলোর বর্গের যোগফল সর্বদা 1 হবে। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি আমরা এখন দেখাই একটু। ধরো আমি আগের মতোই আমার কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করি। এই হচ্ছে আমার x অক্ষ y অক্ষ z অক্ষ, x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওপি। তাহলে ওপি এর ডিরেকশন কোসাইন গুলো হবে cos আলফা cos বিটা cos গামা। তো আলফা কি? আলফা হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন কোণ, মনে করো এই যে আলফা হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটাই হচ্ছে আলফা। আর বিটা হচ্ছে y অক্ষের সাথে উৎপন্ন কোণ, গামা হচ্ছে z অক্ষের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, আমরা তো আসলে কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে আমরা টু ডাইমেনশনে কি করি, আমি যখন বলি যে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে p x y, তখন আমরা x কতটুকু y কতটুকু সেটা জানার জন্য কি করি, এখান থেকে x অক্ষের উপর লম্ব আঁকি না আমরা? জি স্যার। আমরা x অক্ষের উপর লম্ব এঁকে বলি যে এতটুকু এটাই হচ্ছে আমার x, আমরা y অক্ষের উপর লম্ব এঁকে বলি এতটুকু এটা হচ্ছে আমার y, তাই না? এটাই তো নিয়ম নাকি না? জি স্যার। তাহলে আমি যদি এই p বিন্দুর স্থানাঙ্ক যদি x y z বলি, x কতটুকু সেটা জানার জন্য কি করতে হবে, p বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব আঁকতে হবে না? জি স্যার। এই যে দেখো আমি p বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব আঁকলাম, তাহলে আমি কি বলতে পারি না এখন এতটুকু এটাই আমার x? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলতে পারি, রাইট? এখানে একটা জিনিস তোমার একটু, আমি আগেই বলছি থ্রি ডাইমেনশনে আমার ইমাজিনেশন পাওয়ারটাকেই কাজে লাগাতে হবে, রিয়েলিস্টিক ফিগারে যা দেখা যায় তা চিন্তা করলে হবে না। এখানে কিন্তু দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আলফা, আর এই অ্যাঙ্গেলটা এখন যেটা আমি আঁকলাম এই অ্যাঙ্গেলটা কত? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আমি কিন্তু লম্ব আঁকছি বলছি, রিমেম্বার আমি লম্ব বলছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে আমি নাম দিই এটা হচ্ছে ও পি, এটা মনে করো এম, আমি এই ত্রিভুজটা আলাদা করে যদি আঁকি তোমার জন্য তাহলে ব্যাপারটা এমন হবে। এটা হচ্ছে আমার পি, এম হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ও। বুঝতে পারছো ব্যাপারটা? এইটাই হচ্ছে সিনারিও আসলে। এই যে ত্রিভুজটা, ওই ত্রিভুজটা আসলে এরকম, এটা এক পাশ থেকে হওয়াতে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, কারণ আমার পি বিন্দুটা কোথায়? পি বিন্দুটা কিন্তু শূন্যের উপর। তুমি ওই যে তোমার ঘরের রুমটা চিন্তা করো, এটা পি বিন্দুটা হচ্ছে তোমার শূন্যের উপর, একটা রুমের মাঝামাঝি একটা পয়েন্ট ধরো শূন্যের উপর, সেখান থেকে তুমি আবার x অক্ষের উপর লম্ব আঁকো, ও আর পি যোগ করো, এবার তুমি ত্রিভুজটা চিন্তা করো সেটা দেখতে এরকম কিনা দেখো। তুমি তোমার রুমের মধ্যে একটু চিন্তা করো, তোমার মুখের সামনে মনে করো একটা বিন্দু আছে পি শূন্যের উপর, এই রুমের মাঝামাঝি পি, আর কর্নার তো ও বিন্দু, ও পি যোগ করে দাও ফার্স্টে মনে মনে। এবার সেই পি বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব আঁকো,
তারপর তুমি দেখো OPM ত্রিভুজটা আমি যেরকম দেখালাম সেরকম কিনা, নাকি বুঝো নাই এখনো? বুঝছি স্যার স্যার। বুঝছি স্যার। ওকে, তাহলে এই যে OPM ত্রিভুজে আমরা OM সমান বললাম x, ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা যদি cos থিটা সরি cos আলফা যদি নিই, cos মানে তো ভূমি বাই অতিভুজ তাই না? তাহলে x বাই OP সমান ধরো আমি r ধরলাম দূরত্বটা, তাহলে x সমান r cos আলফা, এটা আমরা প্রমাণ করলাম। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা P বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব এঁকে এটা প্রমাণ করলাম। আমি যদি P বিন্দু থেকে y অক্ষের উপর লম্ব আঁকতাম, আমরা y অক্ষের উপর লম্ব আঁকলে এটা প্রমাণ করতে পারতাম y না? equals to r cos beta বিটা প্রমাণ করতে পারতাম না? জি স্যার। পারতাম। এটা সিমিলারলি, এগুলো হচ্ছে সিমিলারলি, এই জন্য দেখানোর দরকার নেই ডিটেলস। সিমিলারলি আমি যদি z অক্ষের উপর যদি লম্ব আঁকতাম, আমি কি এটা প্রমাণ করতে পারতাম না? r cos gamma প্রমাণ করতে পারতাম Cos না, gamma। রাইট? তো এখন দেখো এই তিনটাকে যদি আবার বর্গ করে যোগ করি, বর্গ করে যোগ করলে কি হয়? তাহলে এই পাশে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর ডান পাশে সবগুলো থেকে r স্কয়ার কমন আসবে, থাকবে cos স্কয়ার Cos আলফা square alpha প্লাস plus cos square beta। plus cos square gamma। cos স্কয়ার গামা। আচ্ছা, এবার আমরা টু ডাইমেনশনে একটু ফিরে যাই। টু ডাইমেনশনে দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলা কি ছিল? কেউ বলতে পারবা? এই যে মনে করো P বিন্দু এটা, আরেকটা বিন্দু মনে করো Q বিন্দু। P বিন্দু মনে করো x1 y1, আর Q বিন্দু মনে করো x2 root over of x2 minus x1 x2 minus x1 whole square whole plus square y2 plus minus y2 minus whole y1 whole over। square। আচ্ছা, অথবা x1 minus x2 হোল স্কয়ার দিলে কোনো সমস্যা আছে? না স্যার, ডিফারেন্স হয়। তাহলে square আছে। যেহেতু স্কয়ার আছে কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাই ছিল টু ডাইমেনশনে দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলা। থ্রি ডাইমেনশনের ফর্মুলাও কিন্তু এক্স্যাক্টলি সেম। থ্রি ডাইমেনশনে যেহেতু p x y x1 y1 আরেকটা আসবে, z1 আসবে না আরেকটা, জি জি স্যার, স্যার। that one। এখানে x2 y2 আরেকটা z2 আসবে না? থ্রি ডাইমেনশনে তো স্থানাঙ্ক তিনটা, জি স্যার। তাহলে এখানে দূরত্বের Z1 মধ্যে minus প্লাস Z2 আরেকটা, square। হ্যাঁ আরেকটা টার্ম চলে আসবে, z1 মাইনাস z2 z2 whole square। এটাই হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনের দূরত্বের ফর্মুলা, এক্স্যাক্টলি সেম লাইক টু ডাইমেনশন। এখন দেখো তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xyz। তাহলে ওপি দূরত্বটা কত হবে বলতো? যেটাকে আমরা r ধরছি, ওপি সমান আমরা r ধরে নিছি, তাহলে ওপি সমান r সমান কি হবে বলতো? একটা বিন্দু 0 0 0 আর একটা বিন্দু xyz, x square plus y square plus z square। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝছি। অথবা যদি আমি বর্গ করে দিই উভয় পাশে, আমরা পাচ্ছি r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এখানে দেখো তাহলে এটা r স্কয়ার হয়ে গেল না? এটা এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা r স্কয়ার না? জি স্যার। ওই পাশেও তো একটা r স্কয়ার আছে তাই না? জি স্যার। তাহলে r স্কয়ার যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা কি পেলাম? আমরা পেলাম One। cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান 1, One। অথবা l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 1। এটা আমরা প্রমাণ করলাম। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যে ডিরেকশন কোসাইন চেনার উপায় হচ্ছে তাদের বর্গের যোগফল 1 হয় কিনা দেখা। যদি তাদের বর্গের যোগফল 1 হয়, আমরা বলবো যে হ্যাঁ এরা ডিরেকশন কোসাইন। যদি তাদের বর্গের যোগফল 1 না হয়, আমরা বলবো এরা ডিরেকশন কোসাইন না। না। আচ্ছা, এই যে এই লাইন থেকে তুমি প্রমাণ করো তো, এখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে পারবা কেউ? সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা সমান 2, কেউ প্রমাণ করতে পারবা এখান থেকে? So cos square alpha equals to 1 minus sin square, স্যার ওইভাবে। রাইট, দেখি করো তো ওভাবে। সবগুলো cos স্কয়ার কে sin স্কয়ারে নিয়ে যাও, কারণ আমরা জানি cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার। তারপর দেখো এই প্রমাণটা হয় কিনা। জি স্যার হবে। কারণ এদিকে 3 হচ্ছে আর ওদিকে 1, তাহলে 1 3, আছে। ঠিক আছে?
তাহলে প্রমাণটা কিন্তু হয়ে যাবে, তার মানে আমরা এইটাও আমরা প্রমাণ করতে পারি। ওকে জি স্যার। আচ্ছা আচ্ছা, কেউ আমাকে বলো তো এই যে 1 0 1 কোন একটা সরলরেখার ডিরেকশন কোসাইন হতে পারবে? সম্ভব না স্যার। মনে তো হয় না স্যার। না স্যার। 2 1 1 এরা পারবে কোন সরলরেখার ডিরেকশন কোসাইন 2 1 1? না স্যার। না স্যার। কেন না? স্যার cos এর মান কখনো স্যার 2 এর বেশি তো হবে না। 1 এর বেশি 1 এর বেশি তো হবে না স্যার। তো এইটা কেন হবে না? তো এটা তো 1 আছে। স্যার এটা তো দুটো 1 হয়ে যাচ্ছে, তাহলে স্যার দুই টোটাল যোগ করলে স্যার 2 হয়ে যাবে তো। ডিগ্রি স্যার সমান হয়ে যাচ্ছে। ওটা তো স্যার স্যার 1 দ্বারা তো স্যার একটা বিন্দু দুই জায়গায় অবস্থান করতে হইতেছে স্যার। এই জন্য আমি তোমাকে কি বলছি, কি দিয়ে টেস্ট করবা whether these three numbers are direction cosines or not? কি দিয়ে চেক করবা তুমি? এই যে এটা আমি বললাম না একটু আগে, এটা দিয়ে আমি চেক করব আমার cos এর সর্বোচ্চ মান কত, এইগুলো দিয়ে আমি চেক করব না। আমি চেক করব এটা দিয়ে যে তাদের বর্গের যোগফল 1 কিনা। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আমি তোমার যদি লজিক যদি এটা হয় cos এর মান 1 এর চেয়ে বেশি হতে পারে না, তার মানে তুমি কি বলবা 1 1 1, হ্যাঁ cos এর মান 1, cos এর মান 1, cos এর মান 1, এটা তো হতে পারে তোমার যুক্তিতে। তাহলে কি তুমি এটাকে ডিরেকশন কোসাইন বলবা? নিশ্চয়ই না, কারণ তাদের বর্গের যোগফল কি 3, 1 তো আর না। বর্গের যোগফল যদি 1 হয় তাহলে আমরা তখন তাদেরকে ডিরেকশন কোসাইন বলতে পারবো, আদারওয়াইজ বলতে পারবো না। এটাই হচ্ছে মনে রাখার বিষয় আর কি। আচ্ছা, ডিরেকশন কোসাইন্স এর পরে আসবে ডিরেকশন রেশিওস। এটা হচ্ছে আসলে এমন তিনটা সংখ্যা এ বি সি যারা ডিরেকশন কোসাইনের সমানুপাতিক, তখন ওই এ বি সি কে বলা হবে ডিরেকশন রেশিও। মানে এ বি সি হবে এল এম এন এর সমানুপাতিক, তাহলে এল বাই এ, এম বাই বি, এন বাই সি। আমি যে কথাটা বললাম আর কি, যে এমন তিনটা সংখ্যা এবিসি যারা ডিরেকশন কোসাইন্স এল এম এন এর সমানুপাতিক। দেখো এল এম এন এর সমানুপাতিক করে আমি লিখলাম এবিসি। এই রিলেশন থেকে কি বোঝা যাচ্ছে? এই রিলেশন থেকে বোঝা যাচ্ছে এবিসি সমানুপাতিক কার? এল এম এন এর, তাই না? জি স্যার। তখন এবিসি কে বলা হবে একটা সরলরেখার ডিরেকশন রেশিও। আচ্ছা, এখন যদি আমার ডিরেকশন রেশিও জানা থাকে, এবিসি জানা থাকে, সেখান থেকে আমি এলএমএন কিভাবে বের করতে পারবো? তো তোমরা নিশ্চয়ই অনুপাত সমানুপাতের একটা বৈশিষ্ট্য জানো, যে একাধিক অনুপাত যদি পরস্পর সমান হয় তবে লব এবং হর, এই যে তাদের লবগুলোর বর্গের যোগফল এবং হরগুলোর বর্গের যোগফল, সরি বর্গের যোগফলের বর্গমূল, লবগুলোর বর্গের যোগফলের বর্গমূল এবং হরগুলোর লব বর্গের যোগফলের বর্গমূলের অনুপাতও কি হবে? সমান হবে। এটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে এরকম একটা 9 10 মনে হয় একটা বৈশিষ্ট্য ছিল আর কি। তার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে লবগুলোর বর্গের যোগফলের বর্গমূল। ওকে, নিচেও সেম, বর্গের যোগফলের বর্গমূল, এই অনুপাতটাও পরস্পর সমান হবে। আচ্ছা, এটা নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে আমি বলে দিচ্ছি। মনে করো হাফ, কিছু বলবা? ধরো হাফ এবং 2/4 সমান, তাই না? জি স্যার। জি স্যার। হাফ যা 2/4 একই। দেখো এদের বর্গের যোগফলের বর্গমূল নিয়ে নিলে কি অবস্থা হয়? তাহলে বর্গের যোগফলের বর্গমূল, নিচেও সেম বর্গের যোগফলের বর্গমূল। দেখো এইটাও কিন্তু হাফেরই সমান, আমি দেখাচ্ছি তোমাকে। উপরে হচ্ছে 5 আর নিচে 20, 1/4 দ্যাট ইজ হাফ। দেখছো? তো এটা আমি দুইটা অনুপাত নিয়ে দেখালাম। এটা আসলে একাধিক অনুপাত, একাধিক মানে কিন্তু দুইটা বা তিনটা, 2 3 4 5 আর কি।
এই সবার জন্য সত্য এটা। তাহলে আমরা যেটা লিখলাম এখানে এটা লেখা যাবে। এখন দেখো একটু আগে আমি কি প্রমাণ করছিলাম, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কি? 1 1, কারণ এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন, এদের বর্গের যোগফল 1 আমরা একটু আগে প্রমাণ করছিলাম। তাহলে 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখন এটা সমান এটা ধরলে আমরা এল পেয়ে যাচ্ছি। দেখো আমার উদ্দেশ্য কি ছিল, এবিসি দেওয়া থাকলে কিভাবে এল এম এন পাবো, এই হচ্ছে এল। এম হচ্ছে এটা, root over a square b square plus c square. আর এন হচ্ছে এই। এই হচ্ছে যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে সেখান থেকে ডিরেকশন কোসাইন বের করা। আচ্ছা আমি এবার একটা প্রশ্ন করি তোমাদের, মনে করো কোনো একটা সরলরেখার ডিরেকশন রেশিও, আচ্ছা রেশিও না, আমি আগে প্রশ্নটা হচ্ছে আমার এটা যে 2 1 2 এগুলো কোনো সরলরেখার ডিরেকশন কোসাইন হতে পারবে কিনা, আমার প্রথম কোশ্চেন। এই তিনটা সংখ্যা কোনো একটা সরলরেখার ডিরেকশন কোসাইন হতে পারবে কিনা? না স্যার। পারবে না। ওকে গুড। আচ্ছা তাহলে ধরে নিলাম যে এরা ডিরেকশন রেশিও এবিসি, তাহলে তাদের ডিরেকশন কোসাইন গুলো কি হবে? এই হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন, দেখি বের করো তো। আচ্ছা ধরে নিচ্ছি এরা কোন সরলরেখার ডিরেকশন রেশিও, মানে এরা হচ্ছে এবিসি, তাহলে এলএমএন কি হবে? এবিসি দেওয়া থাকলে কিভাবে এলএমএন বের করতে হয় আমরা জানি। L is equal to 2/3, এল হচ্ছে 2/3, গুড। M হচ্ছে 1/3, 1/3, তারপর N হচ্ছে 2/3. ওকে গুড। তার মানে কি করলাম আমরা, ফার্স্টে আমাদের কাজ হবে এদের বর্গের যোগফলের বর্গমূল নেওয়া এবং প্রত্যেকটা ডিরেকশন রেশিওকে সেটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখো এই যে দেখছো প্রত্যেকটা ডিরেকশন রেশিওকে কি দিয়ে ভাগ করলাম, তাদের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওই সরলরেখার ডিরেকশন কোসাইন পেয়ে গেলাম। এরা যে আসলেই ডিরেকশন কোসাইন চেক করে আমাকে বলো তো তাদের বর্গের যোগফল কত হয়? 1 অবশ্যই 1 হতে হবে, আদারওয়াইজ তাদেরকে ডিরেকশন কোসাইন বলা যাবে না। তুমি যদি চেক করো তাদের বর্গের যোগফল নাও, অবশ্যই তুমি 1ই পাবা। আচ্ছা এবার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, কোন সরলরেখার ডিরেকশন রেশিও হচ্ছে 2 1 2, সেই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে? স্যার কোন? হ্যাঁ, কোন সরলরেখার ডিরেকশন রেশিও 2 1 2, স্যার 90 ডিগ্রি। সরলরেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? 90 ডিগ্রি। cos inverse 1/3 এক্স্যাক্টলি cos ইনভার্স 1/3। কারণ আমি বিটা চাচ্ছি, তুমি এই যে 2/3 1/3 2/3 পাইছো, এগুলো কার মান? যেমন প্রথমটা LMN হচ্ছে cos আলফা এর মান, আর দ্বিতীয়টা হচ্ছে cos বিটা এর মান, আর তৃতীয়টা হচ্ছে cos গামা এর মান। তা আমি চাচ্ছি বিটা কত, তো cos বিটা সমান 1/3 হলে বিটা হচ্ছে cos ইনভার্স 1/3। খুবই সিম্পল, বুঝতে পারছো সবাই? জি স্যার। তুমি 90 ডিগ্রি কি হিসেবে বললা আন্দাজে? স্যার প্রথম বুঝি নাই জিনিসটা। আচ্ছা এখন দেখো ডিরেকশন কোসাইন, তোমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ডিরেকশন কথাটা কেন বলা হচ্ছে, ডিরেকশনের কাজটা কি আসলে? হ্যাঁ ডিরেকশনের কাজ আছে, কিন্তু ডিরেকশন কোসাইন নামের মধ্যে যে ডিরেকশনটা আছে, 2 ডাইমেনশনে যেমন একটা সরলরেখার ঢাল সেটা সর্বত্র সমান থাকে, 2 ডাইমেনশনে দেখো সরলরেখার ঢাল অলওয়েজ সেম। তুমি এই দুইটা বিন্দু নিয়ে যদি ঢাল বের করো যা পাবা, তুমি এই দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করলেও তাই পাবা। মানে ইনফ্যাক্ট এই সরলরেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি তুমি ঢাল বের করো, ঢাল বের করার নিয়ম আমরা জানি কুটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমি যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি ঢাল বের করি সেই ঢালটা কি হবে, সবসময় সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু ডিরেকশন কোসাইন নামের মধ্যে ডিরেকশন কথাটা আছে, এটার একটা তাৎপর্য আছে। কেন ডিরেকশন কথাটা আছে? কারণ হচ্ছে এই যে আমার মনে করো ওপি সরলরেখা, এটার ডিরেকশন কোসাইন একরকম। আবার আমি যদি বলি এই সরলরেখার নাম কি,
দেখো এটা ডিরেকশন কোসাইনের যেহেতু ব্যাপার, ওপি, আমি ওপি এর কথা বললাম। আমি যখন এই সরলরেখাটার কথা বলবো, এটা হচ্ছে পিও, এদিকে পড়তে হবে আমার। এই সরলরেখার নাম হচ্ছে পিও সরলরেখা। ক্লিয়ার কিনা? দুইটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে ওপি সরলরেখা, মানে এই দিক থেকে যাবে, এই ডিরেকশনে ওপি সরলরেখা, আর এই ডিরেকশনে গেলে তোমার এই দিক থেকে হিসাবটা, তাহলে পিও সরলরেখা। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। একটা হচ্ছে ওপি সরলরেখা আর একটা হচ্ছে পিও সরলরেখা। তাহলে ওপি সরলরেখার জন্য ডিরেকশন কোসাইন গুলো আমরা দেখেছিলাম, আলফা বিটা গামা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটার সাথে আলফা, এটার সাথে বিটা, এটার সাথে গামা। তাহলে পিও সরলরেখা কি হবে এখন বলো তো? পিও সরলরেখা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? পিও সরলরেখার জন্য অ্যাঙ্গেল গুলো এখন কিভাবে চেঞ্জ হবে আর কি, সেটাই আমার দেখার বিষয়। এই অ্যাঙ্গেলটা কত হবে? স্যার মানে বিষয়টা বুঝিনি স্যার, এটা একবার বলবেন? মানে তুমি এই যে যেমন ধরো এখানে আসলে ব্যাপারটা এরকম না, এইদিকে একটা এইদিকে আরেকটা, আমি যদি ডিরেকশন হিসাব করি আর কি, এই দিকেরটা একটা ডিরেকশন, এই দিকেরটা আরেকটা ডিরেকশন, বুঝো নাই? জি স্যার। তো এখন এক্স অক্ষের ধনাত্মক দিক তো এটাই, তো এক্স অক্ষের ধনাত্মক দিক, তো উপরেরটা এই অ্যাঙ্গেল ক্রিয়েট করে ধনাত্মক দিকের সাথে, আর নিচেরটা এই অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? দুইটার যোগফল কত? 180। 180। ওকে, জি স্যার। তাহলে এখানে তুমি হিসাব করো, এখানেও দেখো, এখানে হচ্ছে ওপি মানে এই পাশেরটা, আর পিও মানে হচ্ছে এই যে পিও মানে হচ্ছে এই ডিরেকশনেরটা, এই দিকেরটা। 180 মাইনাস আলফা। এখানে কি 180 হচ্ছে আসলে? এখানে কি 180 বলা যাচ্ছে? এটা একদম বরাবর পিছন দিকে না, মানে এক্সটেন্ডেডটা স্যার আরেকটু পিছনে না, একদম বরাবর। না, তুমি তো এক্স অক্ষের সাথে নিবা, তাই না? তাহলে এটা কি 180 হচ্ছে কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। না আচ্ছা, স্যার আমরা 180 হচ্ছে না মনে হয়। হ্যাঁ হচ্ছে না, চলে যাচ্ছে। হচ্ছে না। হবে না, আমরা হবে না। আমরা বোধহয় আলফা একটা নিয়ে ক্লিয়ার হতে পারতেছি না। আমি বিটা একটা নিয়ে যদি চিন্তা করি, বিটারটা নিয়ে যদি চিন্তা করি কি অবস্থা হয় দেখি একটু। তাহলে এটা হচ্ছে বিটা ওয়াই অক্ষের সাথে, এই তো। তাহলে এইটা, তাহলে বিটা যদি হয়, এটা কত অ্যাঙ্গেলটা হবে না আসলে? স্যার ডেফিনেটলি 180 বলা যাচ্ছে না, কারণ স্যার সেটাও তো শূন্যের উপরেই থাকতেছে, মানে ওইভাবে সেটাই বলা বলতেছি, যাবে না। 180 হচ্ছে না। এটা কত আসলে অ্যাঙ্গেলটা? কারণ তুমি দেখো এতটুকু, এটা হচ্ছে শূন্যের উপর, এটা হচ্ছে তোমার আলফা। ওকে, জি স্যার। তাহলে এখন এই দিকেরটা কত হবে? তাহলে আলফা, এই দিকেরটা কত হবে? আচ্ছা, এটা হচ্ছে তোমার নেগেটিভ এক্স অক্ষ। স্যার আমরা যদি 360 ডিগ্রি থেকে যদি আলফাটা বাদ দিয়ে দিই স্যার, সেক্ষেত্রে দাঁড়াও, আমার এখানে পিডিএফটা আমি একটু দেখি, আমার একটু কনফিউশন হচ্ছে, আমি একটু তোমাদের সাথে পিডিএফটা শেয়ার করি। বইয়ের পিডিএফ এ চলে যাই আমরা। ওয়ান এইটি প্লাস বলতেছে ওরা, দেখি তো ঠিক আছে কিনা 180 প্লাস। এই যে দেখো এক্স অক্ষের সাথে আলফা, তাহলে এইটা বলতেছে 180 প্লাস। এটা কি ঠিক আছে? ডিরেকশন কোসাইন অফ পিও, সেটাই তো বুঝতে পারতেছি না। পিও এর জন্য বলতেছে 180 প্লাস হবে সবগুলো, 180 প্লাস আলফা, 180 প্লাস বিটা, 180 প্লাস গামা। এটা কি ক্লিয়ার হচ্ছে এই ফিগার থেকে? এটা হচ্ছে আলফা, ওকে, এটা হচ্ছে ওপি, তাহলে পিও,
তাহলে 180, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। So, এখন এতক্ষণে বোঝা গেছে। দেখো এটা তো PO মানে হচ্ছে এতটুকু, এটা কত 180 না? জি স্যার। তাহলে এবার এতটুকু কত বলো? 180 প্লাস আলফা। 180, ঠিক আছে, এটা হচ্ছে আলফা। তাহলে এখন আমার তো x অক্ষের ধনাত্মক দিকের সাথেই নিতে হবে, তাই না? x অক্ষের ধনাত্মক দিকের সাথেই নিতে হবে। তাহলে এখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে 180 প্লাস আলফা। আলফা। বুঝতে পারছো? এখন আমি আবার দেখাই তোমাকে, যারা এখনো কনফিউজড আবার একটু দেখো। এই যে দেখো, আমার হচ্ছে ওপি, এই যেটা আঁকা আছে অলরেডি ওপি, এটা হচ্ছে আমার ওপি। আর পিও মানে হচ্ছে এই পাশে অপোজিট সাইডে তার। তো তুমি দেখো এখানে আসলে এদের ফিগার আঁকাটাই ভুল, এটা ঠিক হয় না এদেরটা। তাহলে এতটুকু এটা হচ্ছে আমার 180, কারণ দেখতেই পাচ্ছি এটা একটা সরলরেখা, পুরাটাই একটা সরলরেখা। তাহলে এটা হচ্ছে 180, আর সাথে আছে এটা হচ্ছে আলফা, এই যে লেখা আছে আলফা। তাহলে আমার ওপি, এই যে ওপি মানে এতটুকু, এটা ওপি হচ্ছে এই ডিরেকশনটা, এটা আলফা কোণ উৎপন্ন করে, কোনো ডাউট নেই আলফা কোণ। এখন আমি দেখবো এটা এই দিকেরটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা জানি আমরা কোণ নিব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাই না? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিব। তাহলে এই যে আসো এদিকে, তাহলে এতটুকু পর্যন্ত আলফা 180, সরি এতটুকু 180, আর এরপরে বাকি অংশ যেটা এক্স অক্ষ পরিমাণ আসছে এটা আলফা। তাহলে 180 প্লাস আলফা। বুঝতে পারছো এখন? জি স্যার। তাহলে একইভাবে বাকিগুলো হবে আর কি, ওয়াই অক্ষের সাথে হবে 180 প্লাস বিটা, জেড অক্ষের সাথে হবে 180 প্লাস গামা। এভাবে আমরা বাকি অ্যাঙ্গেল গুলো হিসাব করতে পারবো। আচ্ছা, তাহলে এই যে ডিরেকশন কোসাইন নামটা এই কারণে, এখানে নরমালি আমরা যেমন সরলরেখা 2 ডাইমেনশনে যেমন বলতাম ওপি বলো আর পিও বলো, ঢাল মানে ঢাল একটাই, কিন্তু এখানে কিন্তু ওপি বললে ঢাল একরকম, পিও বললে ঢাল আবার অন্যরকম। সো এই জিনিসটা খুব মানে মনে রাখতে হবে আমাদের আর কি। এই কারণে এখানে ডিরেকশন মানে কোসাইনের আগে ডিরেকশন কথাটা যুক্ত আছে এই কারণে। আচ্ছা, তাহলে আমরা এরপর আর্টিকেলে চলে যায়। এরপর আর্টিকেল হচ্ছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তোমরা তো ঢাল বের করতে জানো, তাই না? 2 ডাইমেনশনে ঢাল বের করার নিয়ম হচ্ছে দুইটা বিন্দু থেকে কুটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। এই যে একটা বিন্দু যদি এরকম হয় x1 y1, আরেকটা বিন্দু যদি b এরকম হয় x2 y2, তাহলে আমরা ইজিলি এই এ বি এর ঢাল বের করতে পারতাম, তাই না? ঢাল হতো আমার এটাই, এই যে y1 y2 y1 minus y2 x1 minus x2 তুমি y2 বলতে চাইছো, ওইটা বললেও কোনো সমস্যা নেই। সমস্যা আছে? না স্যার আমি যদি অর্ডার যদি চেঞ্জ করি y2 minus y1 বলি, তবে নিচেরটাও সাথে সাথে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, হ্যাঁ, যাতে উপরেও যদি মাইনাস হয় নিচেও মাইনাস হয়ে চলে যায় আর কি। তাহলে এই হচ্ছে আমার ঢাল। 3 ডাইমেনশনে দেখো কি অবস্থা। 3 ডাইমেনশনে মনে করো একটা বিন্দু x1 y1 z1, আরেকটা বিন্দু b x2 y2 z2। এখন এ বি এর এখন তো আর ঢাল হবে না, এখন হবে ডিরেকশন রেশিও। ফার্স্টে আমরা ডিরেকশন রেশিও বের করতে পারবো, ডিরেকশন রেশিওস অফ এ বি। আর দেখো ডিরেকশন রেশিও হচ্ছে x2 minus x1, y2 minus y1, z2 minus z1। রিমেম্বার, আমি যখন এ বি বলবো পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে, কারণ এখানে কিন্তু ডিরেকশন কথাটা আছে। সো এ বি এর জন্য যা বি এর জন্য কিন্তু তা না, ডিফারেন্ট। বি এর জন্য যদি হয় তখন কি হয়ে যাবে? x1 minus x2 হয়ে যাবে, x1 minus x2, y1 minus y2, z1 minus z2 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। ডিরেকশন রেশিও পাবো আমরা, দুইটা বিন্দু যদি জানা থাকে 3 ডাইমেনশনে, একটা থেকে একটা বিয়োগ করে আমরা ডিরেকশন রেশিও পাবো। তাহলে এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি। মনে করো আমার এ বিন্দু হচ্ছে 1 2 3, আর বি বিন্দু ধরো 1, তারপর মনে করো 4, তারপর ধরো 5। তাহলে এ বি এর ডিরেকশন কোসাইন কি হবে?
রিমেম্বার তুমি কিন্তু সরাসরি বিন্দু দেওয়া থাকলে সরাসরি কোসাইনে যেতে পারবা না। ফার্স্ট স্টেপে তোমার কি করতে হবে? আমরা একটু আগে যে ফর্মুলা শিখলাম সেই অনুসারে আমরা কি বের করতে পারি? রেশিও বের করতে হবে। রাইট, আমরা রেশিও বের করতে পারি। যদিও বা আমার কোশ্চেন হচ্ছে ডিরেকশন কোসাইন Cosine। কি হবে, তাহলে আগে রেশিও বের করো। রেশিও বলো কি? স্যার 0 to 0 Zero? 0 to 2 ওকে, এরপর বলো ডিরেকশন কোসাইন। 2 স্কয়ার রুটেড বাই এটা তো জিরোই হবে তাই না? 0 বাই রুটেড আর 4 বাই 1 বাই রুট 2 মনে হয়। এই যে তোমার এটা 8 না, বর্গের যোগফলের বর্গমূল কি 8 তো নাকি? 8 আসতেছে, জি স্যার। 8 মানে হচ্ছে 2√2, জি স্যার। তাহলে 1/√2 রুট 2 আর ওখানে 1 বাই রুট 2। এই তিনটাই হবে আর কি, তাই না? জি স্যার। তো সেই সরলরেখা x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে AB সরলরেখা 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে, কারণ cos আলফা এর মান কি পাচ্ছি আমরা? 0 0 পাচ্ছি। তো cos cos inverse আলফা 0 হচ্ছে 0 90। হয়, আলফা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো এখন সবাই? জি স্যার, 90 45 45। ওকে, গুড। 45 1/√2 cos 1/√2 1/√2 কার মান? 45 ডিগ্রির মান নাকি? হ্যাঁ ঠিকই আছে, 1/√2 হচ্ছে 45 ডিগ্রির মান, আর cos 1/√2 এটাও তো 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 90 45 45, গুড। আচ্ছা, তারপরে হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা। মনে করো একটা সরলরেখা ও না ও, আচ্ছা ও দিলাম, ও এই সরলরেখা, এটার ডিরেকশন কোসাইন গুলো মনে করো L1 M1 N1, আর একটা মনে করো OB, এটার ডিরেকশন কোসাইন গুলো ধরো L2 M2 N2। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে cos থিটা হচ্ছে এটা, এটি হচ্ছে সূত্র। cos থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। আর যদি মনে করো ডিরেকশন কোসাইন দেওয়া না থাকে, ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তখন কি করবা? রেশিও থেকে কোসাইন বের করে রাইট, তখন এই ফর্মুলায় মান বসাই দিব আমরা, ফলে আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পেয়ে যাব। ওকে, অথবা তুমি যদি ডিরেকশন রেশিও দিয়েও কিন্তু একটা ফর্মুলা আছে, আমি চাচ্ছি না আসলে সেটা শেখার দরকার আছে, কারণ আমরা একটা জানলে হয়ে যায় আর কি। কারণ রেশিও যদি কখনো দেয় A1 B1 C1 আর এটার জন্য A2 B2 C2, ফলে তখন কিন্তু আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদের এখান থেকে ফার্স্টে কোসাইনে চলে যাব, পরে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। অথবা তুমি যদি সরাসরি তুমি রেশিও দিয়ে যদি লিখতে চাও cos থিটা সমান, তখন হচ্ছে এটা A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ডিভাইড বাই রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার ইনটু root over A2 square plus B2 square plus C2 square। আলটিমেটলি এই যে তোমার L1 সমান হবে কত? A1 ডিভাইড বাই রুট ওভার এটা হবে। L2 কি হবে? A2 ডিভাইড বাই রুট ওভার এটা। পরে লাস্টে তুমি যখন এইভাবে হিসাব করো তখন এই রেজাল্টই আসবে আর কি। এটা ইজিলি পাওয়া যাবে। বুঝতে পারছো সবাই? স্যার এটা তো কিছুটা ইন্টারসেকশন অফ টু স্ট্রেট লাইনস, মানে অ্যাঙ্গেল 2D এর বিটুইন মধ্যে টু যেটা স্ট্রেট ছিল লাইন। স্যার সেটার মতো। হ্যাঁ, অ্যাঙ্গেল জি, স্যার। বিটুইন টু স্ট্রেট লাইনস when direction cosines are known, অথবা অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস when direction ratios are given। বুঝতে পারছো? জি স্যার। এবার দেখবো আমরা এদের লম্ব হওয়ার শর্ত, কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি অফ টু স্ট্রেট লাইনস, লম্ব। তো দেখা যাচ্ছে লম্ব হলে কি হবে? cos 90 ডিগ্রির মান তো 0, তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0 হবে। অথবা যদি রেশিও দেওয়া থাকে, তুমি যদি cos 90 এর মান 0, তাহলে নিচের গুলো সব আড়াআড়ি গুণ করলে নিচের গুলো চলে যাবে না, সব থাকবে শুধু উপরেরটা সমান 0। হ্যাঁ, তাহলে or A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান 0, এটা। এবার আসো কন্ডিশন অফ প্যারালালিজম, সমান্তরাল হওয়ার শর্ত। তো সমান্তরাল হওয়ার জন্য আসলে
যেটা আমরা এই ফর্মুলা ইউজ করব না, সমান্তরাল হওয়ার জন্য ঢালগুলো কি, যেমন আমরা টু ডাইমেনশনে কি বলি, দুইটা সরলরেখা সমান্তরাল হলে ঢালগুলো কি হবে, সমান হবে, m1 সমান m2 হবে, ঢাল দুইটা সমান হবে এক্স্যাক্টলি, তাই তো? জি তো স্যার। এখানেও সেম আর কি, তাহলে এখানেও মানে সমানুপাতিক হবে আর কি, এখানে সমানুপাতিক হলেই হবে, তার মানে L1 ডিভাইড বাই L2 সমান M1 ডিভাইড বাই M2 সমান N1 ডিভাইড বাই N2। যদি সমানুপাতিক হয় তারা, তাহলে কি হবে, সমান্তরাল হবে, মানে এক্স্যাক্টলি সেম হবে আর কি ইকুয়েশন দুইটা। জি স্যার। যেমন ধরো এই যে এই দুইটা ইকুয়েশন সেম বলি আমরা, 2x প্লাস 2y সমান 2 আর x প্লাস y সমান 1, আমরা বলি না এই দুটি সরলরেখা একই, জি স্যার। আঁকলে দুইটা আঁকলে তারা একই হবে, তাই তো? জি স্যার, প্যারালাল হবে। এখানে আসলে প্যারালাল না, এখানে এক্স্যাক্টলি সেমই হচ্ছে, তাই না? কোইনসাইড করবে এখানে। জি স্যার, কোইনসাইড করবে, হ্যাঁ। হ্যাঁ, আর যদি এরকম হতো, এটা যদি মনে করো 2 না হয়ে এটা যদি 4 হয়, এখন কি হবে, এখন হচ্ছে স্যার প্যারালাল হচ্ছে। প্যারালাল হবে এখন। তাহলে আমরা প্যারালালের জন্য আমরা কি হিসাব করি, এই যে তুমি দেখো এখানকার সহগগুলো আমরা হিসাব করি, সহগ 2/1 আর এখানেও 2/1 সমান না, জি স্যার। এই যে x আর y এর সহগ, এইটা হলে আমরা বলি তারা সমান্তরাল, তো এখানেও সেম, এই যে এগুলো যদি সমান হয়, যেহেতু 3 ডাইমেনশন এখানে আরো একটা আসবে আর কি, এই জন্য 3টা আসছে। তাহলে অর যদি রেশিও জানা থাকে, তাহলে a1/a2 b1/b2 c1/c2, এই হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম। জি স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে আমি এতটুকুই রাখি, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা আরো একটা বোধহয় থিওরি আমার বাকি আছে, ছোট্ট একটা থিওরি, সেটা শেষ করে তারপরে আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এ চলে যাব। স্যার একটা কথা ছিল, লাস্ট 2 ক্লাসের স্যার রেকর্ডিং গুলো মনে হয় দেওয়া হয়নি স্যার। রেকর্ডিং দিলে তোমরা তো উপস্থিত থাকো না, আমি একটা জিনিস খেয়াল করছি আর কি, এই কারণে ভাবতেছি রেকর্ডিং আর দিব না এখন থেকে। লাস্ট 4, 5, 6 দিনের পর থেকে স্যার